পরিযায়ী শ্রমিকের হাতে মার খেয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা নন্দকুমারের ডিহিগুমাই গ্রামে। ঠিক কি হয়েছিল সুজিত ভৌমিক প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সুজিত, কি হয়েছিল? দেখো, পরিযায়ী শ্রমিকরা যখনই এলাকায় ফিরছেন তখন থেকেই কিন্তু পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এলাকার মানুষদের মধ্যে একটা গন্ডগোল লেগেই থাকছে এবং শুধু নন্দকুমার নয়, গোটা জেলা জুড়ে এই যে ঘটনা, এটা নন্দকুমারে ঘটেছে। এবং নন্দকুমারে এই অভিযোগ, যেটা পরিযায়ী শ্রমিক যখন এলাকায় বাড়িতে না থেকে ঘোরাঘুরি করছিল, প্রতিবাদ করেছিলেন স্থানীয় এক যুবক, এই প্রতিবাদে তাতে রেগে গিয়েই কিন্তু এই পরিযায়ী শ্রমিক তাকে মারধর করে এবং মারধর করলে গুরুতর জখম অবস্থা, অর্থাৎ আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়েছে। তারপরেই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে এবং এই যে উত্তেজনা মূলত যার বিরুদ্ধে অভিযোগ তাকে কড়া শাস্তির দাবি তুলেছেন। এবং অতনু, এই ঘটনার পরপরই কিন্তু পুলিশ এলাকায় পিকেট রেখেছে, কারণ উত্তেজনা চরমে রয়েছে। ধন্যবাদ সুজিত। আমি যে বলছে, কেন তুই বাদ থেকে এসেছিস, বাড়ির ভিতরে থাকতে পারিনি? আর বাইরে ঘোরাফেরা করছিস, সবাই ঘরে তো বাচ্চা ছেলে মেয়ে আছে ছোট ছোট, তোরে থাকতেন দুটো না তিনটা কথা বলছে। বলার পরেই ওর কাছে কোথায় ছিল ডাং জানিনি, সেখান থেকেই গুড়িলে মাথায় করে ঝেড়ে দিচ্ছে। যা ঝেড়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে উনি পড়ে গেছে। আর স্বামী মা চলে গেছে, আমার সংসার ভেসে যাচ্ছে। আমার বাচ্চা দুটোকে নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যে দাঁড়াইবো, আমার সংসারে কি হবে অবস্থা। মালদার হরিশ্চন্দ্রপুরে কোয়ারেন্টাইন সেন্টারে মৃত্যু এক কিশোরের। অভিযোগ, কোয়ারেন্টাইন সেন্টারে ঠিকমতো খাবার মেলেনি। সেবক দেব শর্মা প্রতিনিধি টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সেবক, কি অভিযোগ, কিভাবে মৃত্যু হলো? অতনু, এই বছর 16 পরিযায়ী শ্রমিক, সে ভিন রাজ্যে মুম্বাইয়ে কাজ করত। গত রবিবারই সে মালদায় ফেরে। অভিযোগ, কোয়ারেন্টাইন সেন্টারে খাবার না পাওয়ার নয়, আত্মীয়দের যেটা দাবি যে ট্রেনে আসার সময় সে খাবার পায়নি এবং তার ফলেই সে সমস্যায় পড়ে এবং কোয়ারেন্টাইন সেন্টারে আনার পরপরই অসুস্থ হয়ে পড়ে। তাকে মসলদহ হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়। মৃতদেহ এখনো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এবং মৃতদেহের লালা রসের যে নমুনা তা সংগ্রহ করা হচ্ছে, তা পরীক্ষা করা হবে এবং ময়নাতদন্তের পরে নিশ্চিত হবে ঠিক কি কারণে মৃত্যু। এরপরেই মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। এদিকে অত্যন্ত দরিদ্র পরিবার, এলাকার লোকজন দাবি করেছেন যাতে সরকারিভাবে তাদেরকে কোনোভাবে সাহায্য করা হয়। ধন্যবাদ সেবক। লোহার কাজ করতো, ও মোটামুটি 6 মাস ধরে ওখানে কাম করতো। তারপরে ও বাড়ি এসেছিল, বোম্বাই থেকে আসছিল। ওকে খাবার কিছু মিলেনি, শুধু পাউরুটি আর জল মিলেছে। সে খেতে পারে না বলে ও না খেয়ে মারা গেছে। খুব অভাবী সংসার, মানে যাকে বলে এক কথায় অভাবী, সে আজকে মারা গেল। কেন্দ্র সরকার যদি পরিযায়ী শ্রমিকদের পাশে একটু থাকে, বা তারা যে ট্রেনে উঠছে তাদের যদি একটু খাওয়া দাওয়ার দিকে যত্ন নেয় বা খাওয়া দাওয়া যদি দেয় ভালো করে, তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতো না। এটা কিন্তু সত্যিকারের একটা বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা। তার পাশে খবরটা শুনেছি, তার পরিবারের পাশে অবশ্যই যাব। এর আগেও গেছি, আবার তার পরিবারের পাশে অবশ্যই আমি যাব। গড়বেতায় পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হলো। গড়বেতার 60 নম্বর জাতীয় সড়কে এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হয়। শোভন দাস প্রতিনিধি টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শোভন, কিছু জানা যাচ্ছে এই যার দেহ উদ্ধার হয়েছে তার সম্পর্কে, বা কিভাবে বা তার মৃত্যু হলো? দেখো, যেটা হয়েছে আজ দুপুর নাগাদ স্থানীয় মানুষেরা গড়বেতা 3 নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় 60 নম্বর জাতীয় সড়কের ধারে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তারপরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান যেটা, যে এই পরিযায়ী শ্রমিক হয়তো বাড়ি ফিরছিল এবং মাঝ রাস্তাতেই হয়তো অসুস্থ হওয়ার কারণে হয়তো তার মৃত্যু হয়েছে। কিন্তু ময়না তদন্তের পরেই আসল কারণ বলা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে, তার পরিযায়ী শ্রমিক হিসেবেই পুলিশ তাকে দেখছে। তবে তার পরিচয় বা কি, কোথা থেকে এসেছিল, কোথায় যাচ্ছিল, সে বিষয়ে এখনো পুলিশের কাছে পরিষ্কার কিছু নয়। ধন্যবাদ শোভন। শিলিগুড়ির কোভিড হাসপাতালের সুপারের করোনা আক্রান্ত শিলিগুড়ির কোভিড হাসপাতালের সুপার এবং উত্তরবঙ্গ মেডিকেলের কয়েকজন চিকিৎসকও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পার্থপ্রতিম সরকার প্রতিনিধি টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, তোমাকে জানি কি, এরকম কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক এবং নার্স করোনা আক্রান্ত হয়। তবে যেখানে উত্তরবঙ্গের সর্ববৃহৎ যে কোভিড হাসপাতাল শিলিগুড়ির যে মাটিগাড়া রয়েছে, সেই হাসপাতালের সুপার কিন্তু কোভিড পজিটিভ হয়েছে। শুধু সুপারই নন, সেই হাসপাতালে আরো কয়েকজন চিকিৎসকও কিন্তু তাদের দেহে কিন্তু করোনার জীবাণু মিলেছে। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের 4 জন চিকিৎসক এবং
একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারও কিন্তু এই করোনা পজিটিভ পাওয়া গেছে। সব মিলিয়ে আজ গোটা দিনে পাহাড় এবং সমতল মিলিয়ে কিন্তু প্রায় 13 জনের করোনা পজিটিভ ধরা পড়েছে দার্জিলিং জেলায়। ধন্যবাদ পার্থ প্রতিম। বীরভূমে আজ নতুন করে 7 জন করোনা ভাইরাস আক্রান্ত। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 167 জন এবং তার মধ্যে আজ থেকেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো করোনার পরীক্ষার। এর ফলে আক্রান্তদের দ্রুত চিহ্নিত করা যাবে। গত কয়েকদিনে বীরভূম জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। মঙ্গলবার আরও 7 জনের করোনা পজিটিভ ধরা পড়ে। তারা সকলেই পরিযায়ী শ্রমিক। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত 167 জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন 69 জন। জেলা জুড়ে 40টি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। এর মধ্যে 32টি কন্টেইনমেন্ট জোনই রামপুরহাট মহকুমায়, সিউড়ি মহকুমায় 4টি কন্টেইনমেন্ট জোন, বোলপুর মহকুমায় আরও 4টি কন্টেইনমেন্ট জোন। এদিকে জেলায় এতদিন করোনা পরীক্ষার সুযোগ ছিল না, ফলে নমুনা পরীক্ষা করে রিপোর্ট পেতে অনেক বেশি সময় লাগত। দিন কয়েক আগে সিউড়ি স্পেশালিটি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য অনুমোদন দেয় ICMR। মঙ্গলবার থেকে হাসপাতালে শুরু হয় করোনা পরীক্ষা। এর ফলে দ্রুত চিকিৎসার সুবিধা হবে বলে জানান চিকিৎসকেরা। স্যাম্পল হ্যান্ডলিং থেকে শুরু করে ডিসপোজ করা অবধি পুরোটাই আমরা যা নিরাপত্তা বিধি অমুক তমুক সব মেনে আমরা করব। বেশি স্যাম্পল প্রসেস করা মানেই হচ্ছে আপনার আরও বেশি আক্রান্ত মানুষকে চিহ্নিত করা, যদি কেউ থাকেন চিহ্নিত করার কাজটা ভালো হবে। এখন দিনে 100 জনের করোনা পরীক্ষা করা যাবে, পরে তা বাড়িয়ে দিনে 1000 পরীক্ষা করা যাবে। ICMR এর অনুমোদন পাওয়ার পর বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আজ থেকে শুরু হলো করোনা পরীক্ষা এবং এর ফলে যে সমস্ত রোগীর স্যাম্পেল এতদিন গিয়ে পড়েছিল তা আর পড়ে থাকবে না। তাড়াতাড়ি জানা যাবে ফলাফল কোনো ব্যক্তি করোনা আক্রান্ত কিনা। সেক্ষেত্রে ব্যক্তির চিকিৎসাও শুরু করা হবে তাড়াতাড়ি। সিউড়ি থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। 8ই জুন থেকে অর্থাৎ পরের সোমবার থেকে সপ্তাহে 3 দিন অফিসে হাজিরা, কমপক্ষে 3 দিন অফিসে আসতে হবে রাজ্য সরকারি কর্মীদের। নির্দেশিকা জারি করেছে নবান্ন। তুহিন দাস চন্দ্র, চিফ রিপোর্টার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। তুহিন, নবান্ন নির্দেশিকায় কি রয়েছে? দেখো, তুমি জানো যে আগেই নবান্ন নির্দেশিকা জারি করেছিল যে 8ই জুন থেকে সরকারি দপ্তরে 70% হাজিরা, অর্থাৎ 70% কর্মী নিয়ে সরকারি অফিস, রাজ্য সরকারি অফিস গোটা রাজ্য জুড়ে চলবে। আজকে সেই নির্দেশিকায় একটা জিনিস অ্যাড করলো রাজ্য সরকার একটা জিনিস যুক্ত করে আবার নয়া নির্দেশিকা জারি করলো যে 70% উপস্থিতি নিয়ে তো সরকারি অফিস খুলবেই, সরকারি অফিসে 70% হাজিরা হবেই, কিন্তু প্রতি সরকারি কর্মচারীকে প্রতি সপ্তাহে কমপক্ষে 3 দিন হাজিরা দিতেই হবে। অর্থাৎ প্রতিটি সরকারি কর্মচারীকে, রাজ্য সরকারি কর্মচারীকে প্রতি সপ্তাহে 3 দিন অফিস করতেই হবে। এ ব্যাপারে নির্দেশিকা জারি করলো নবান্ন। অর্থাৎ 8ই জুন থেকে এই নিয়ম কার্যকর হবে। ধন্যবাদ তুহিন। সুরক্ষা বিধি মেনে নিজের এলাকায় ত্রাণ বিলিতে বাধা নেই। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে ত্রাণ সামগ্রী বিলিতে ছাড় দিল হাইকোর্ট। 23 এপ্রিল বালুরঘাটে ত্রাণ বিলির সময় সাংসদকে আটকায় প্রশাসন, তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেন সাংসদ সুকান্ত মজুমদার। প্রচার পেতে চাইছেন সাংসদ, খোঁচা তৃণমূলের। আমি N19 মাস্ক ইউজ করছি। আর এই সময় বাজি কোথা কেন? 23 এপ্রিল, তখন লকডাউন। নিজের এলাকায় দুস্থদের ত্রাণ বিলি করতে চান বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। অভিযোগ, তখনই বিজেপি সাংসদকে আটক করে পুলিশ। লকডাউনের মধ্যে সাংসদ বাইরে বেরোনোয় প্রশাসন হোম কোয়ারেন্টিনের চিঠিও ধরায়। প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন সুকান্ত মজুমদার। সেই মামলাতেই জয়ী বিজেপি সাংসদ। ভিডিও শুনানিতে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক সাংসদকে ত্রাণ বিলির অনুমতি দিয়েছেন। সুরক্ষা বিধি মেনে ত্রাণ বিলি করতে বাধা নেই সাংসদের। যতবার ত্রাণ দিতে গেছি সেই সময় আমাকে ইচ্ছে করে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে
বারবার জেলা প্রশাসনের তরফে আটকানো হয়েছিল। আমি হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছিলাম। ওনারা বলেছেন যে আমরা ত্রাণ দিতে পারবো, যে কোনো জায়গায় প্রশাসন আমাদেরকে আটকাতে পারবে না এবং আমাদেরকে কোভিড-19-এর যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো মেনে চলতে হবে, যেটা আমরা বরাবরই মানি। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার প্রচার পেতে চাইছেন। কটাক্ষ দক্ষিণ দিনাজপুরের তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষের। প্রথমত ত্রাণ বিলিতে ওকে কোথায় বাধা দেওয়া হচ্ছে? আমি যতদূর জানি যে উনি হিলিতে কোনো ত্রাণ দিতে যাচ্ছিলেন না। এটাই যার পাবলিসিটি মঙ্গারিং যে সব তার এরকমই হবে, সেটা পাবলিসিটি পেতে চাইছে। সাংসদের ত্রাণ বিলির অনুমতি নিয়ে হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করছে বিজেপি। এরপরে রাজ্য জুড়ে আরও ত্রাণ বিলি কর্মসূচিতে জোর দিচ্ছে পদ্ম শিবির। অর্ণব হাজরা ও অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। ত্রাণ নিয়ে তৃণমূলের অবস্থান বদল, সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় উদ্যোগে ত্রাণ বিলি হবে না। সৌরভ গুহ প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কি সিদ্ধান্ত হয়েছে? ত্রাণ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকে হাইকোর্টে যেমন ছাড়পত্র দেওয়া হয়েছে বালুরঘাটের সাংসদকে, ত্রাণ নিয়ে বিজেপির তরফে বারে বারে তারা সরব হয়েছেন, ত্রাণ বিলি করতে বাধাপ্রাপ্ত হচ্ছেন তারা এই মর্মে। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই কোভিড পর্যায়ে বলেছিলেন যে ত্রাণ একমাত্র প্রশাসন দেবে, তারপরেও বিভিন্ন বিধায়করা ত্রাণ দিয়েছেন। আজকে এ প্রসঙ্গে যে ভিডিও কনফারেন্স ছিল দলের, সেখানে কিন্তু ত্রাণ নিয়ে চর্চা হয়, যেটা মনে করা হচ্ছে যে ত্রাণ রাজনৈতিক দল নয়, প্রশাসনই দেবে। এই মর্মেই কার্যত দলীয় শিরমোহর লাগতে চলেছে। আলোচনা মোটের ওপর এই দিকেই কিন্তু চর্চা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। ধন্যবাদ সৌরভ। আমফান আছড়ে পড়েছে, প্রায় 14 দিন হয়ে গেছে। এখনো অন্ধকারে ডুবে রয়েছে উত্তর 24 পরগনার বেশ কয়েকটি এলাকা। ঝড় সবকিছু তছনছ করে দিয়েছে। তিলে তিলে গড়ে তোলা অনেক কিছুই এই মুহূর্তে ধুলে মিশে গেছে। আর অন্ধকার থেকে ফের মাথা তুলে দাঁড়ানোর লড়াই, যে লড়াই চলছে বনগায়, যে লড়াই চলছে দেগঙ্গায়। কিন্তু লড়াই যে চলবে, আলো কই? বিদ্যুৎই তো নেই এখনো পর্যন্ত। খুঁটি উপড়ে পড়াতেই সমস্যা। আমুলিয়া জিপিতে আজকে 15 দিন কারেন্ট নেই। কারেন্ট দেওয়ার কথা ছিল 26 তারিখে, আমরা অফিসে গিয়েছিলাম। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল 1 তারিখের মধ্যে আপনাদের কারেন্ট চলে যাবে। পরিস্থিতি কি? পরিকাঠামো ধূলিসাৎ। বিদ্যুৎ মন্ত্রীও বাস্তব পরিস্থিতি মেনে নিচ্ছেন। অশোকনগর, দেগঙ্গা, এরকম কয়েকটা জায়গাতে আমরা প্রাকৃতিক কারণে একদিকে গাছ পড়েছে, তার সঙ্গে সঙ্গে জল জমে আছে, ফলে বেশ কিছু জায়গার মানুষের কাছে এখনো অসুবিধা হচ্ছে। ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। আমি বলেছি আজকে যে এটা কিন্তু আর 48 ঘন্টার বেশি সময় দেওয়া যাবে না। যদি পোল পুঁততে না পারা যায় জল থাকার জন্যে, তাহলে প্রয়োজনে বাঁশ পুঁতে, তাহলে সেভাবেও অন্তপক্ষে বিদ্যুৎ দিতে হবে। চুঁচুড়া শহরের গর্ব ক্লক টাওয়ার, আস্ত এক ইতিহাস। কিন্তু সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মুখে থমকে গেছে ঘড়ি, ভেঙেছে যন্ত্রাংশ, শুরু হয়েছে মেরামতি। এক মাসের মধ্যেই ফের কাজ শুরু করবে ক্লক টাওয়ার, আশাবাদী চুঁচুড়া পুরসভা। তখন ঘূর্ণিঝড়ের তীব্র গর্জন, দানবের মতো ঝড় তার শরীরে আছড়ে পড়ছে। ইতিহাসের প্রতীক তখন ঘূর্ণিঝড়ের উপহাসে পরিণত। চুঁচুড়া শহরের গর্ব এই ক্লক টাওয়ার। শতাব্দীর পর শতাব্দী বহু ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে, কিন্তু আমফানের ঝাপটার কাছে পিছু হটতে হলো ইতিহাসকে। সময় থমকে গেল। ঝড়ের তাণ্ডবে বন্ধ হয়ে গেছে চুঁচুড়ার ক্লক টাওয়ার। সময় জানাচ্ছে না ঘড়ি, ভেঙে গেছে ডায়াল, পেনিয়াম বুশেরও ক্ষতি হয়েছে। ঘড়ির সৌন্দর্যায়নে আলো লাগিয়েছিল চুঁচুড়া পুরসভা, ঝড় তাদেরও রেয়াত করেনি। কিন্তু এই ঘড়ি তো যে সে ঘড়ি নয়, চুঁচুড়ার আবেগ। তাই তাকে দ্রুত আগের অবস্থায় আনতে হবে। তাই মেরামতির কাজে হাত দেওয়া হয়েছে। সময় লাগতে পারে 1 মাস। হায় রে, সেই সময়টাও গুনতে পারবে না বয়সের ভারে লোকযোগ ক্লক টাওয়ার। ঘড়িটা ডাইলটা নষ্ট হয়ে গেছে, ডাইলটা চেঞ্জ হবে। আগেকার ঘড়ি তো, এগুলো সব পেনিয়াম বুশ সব কেটে গেছে, পুরো সার্ভিস হবে, রিপেয়ার হবে। শুধু সময় নয়, ক্লক টাওয়ারের শরীরে জড়িয়ে ইতিহাস। 1759 সালে ব্যাটেল অফ বিদেরা যুদ্ধে ডাচদের হারিয়ে চুঁচুড়া দখল নেয় ব্রিটিশরা। ডাচ উপনিবেশ চুঁচুড়ায় শুরু হয় ব্রিটিশ রাজত্ব।
শতাব্দী প্রাচীন স্তম্ভ ঘড়ি বা ক্লক টাওয়ার ইংল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ডের সম্মানে চুঁচুড়ায় বসানো হয়। সেই সময় ঘড়িটি ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল। স্তম্ভের চারিদিকেই রয়েছে ঘড়ি, স্তম্ভের নিচে রয়েছে ঘড়ির যন্ত্রাংশ, স্তম্ভের গায়ে সপ্তম এডওয়ার্ডের অবয়ব। ঘড়িতে সপ্তাহে একবার করে দম দিতে হয়। চুচুড়া বলতে ঘড়ির মোড় এরকম একটা সংযোগ প্রত্যেক মানুষের মধ্যে আছে, সেদিক থেকে অবশ্যই এটা ঐতিহাসিক এবং একটা প্রেক্ষাপটও আছে, অতএব এটার জন্য আমরা গর্ব অনুভব করি। চুঁচুড়ার এই চার মাথার মোড় ঘড়ির মোড় বলেই পরিচিত। ঘড়ির মোড় দিয়ে গেলে একবার অন্তত তাকিয়ে দেখতেই হবে সময়ের ইতিহাসকে। এইখানে ঘড়ির মোড় থেকে আমরা যাতায়াত করি, ব্যবসায়ী পথচারী সবাই এই ঘড়ির মোড়ের টাইম দেখেই কিন্তু টাইমটাকে আমরা ব্যবহার করি। লকডাউনে যখন রাস্তা শুনশান ছিল, একাকী ঘড়ি নিজের কর্তব্য করে গিয়েছে, সময় জানিয়ে গিয়েছে। এখন সময় বয়ে যাচ্ছে, কিন্তু থমকে আছে ক্লক টাওয়ার। হয়তো আনমনে বলে চলেছে मैं समय हूं। হুগলি থেকে সৈকত বিশ্বাস, নিউজ 18 বাংলা। ঝড়ে সব তছনছ, পুরনো ঘর এখন ফুরনো ঘর, ফুরনো ঘরে কুড়নো সংসার, ঘোড়ামারা এখন নিস্তব্ধ ক্ষতবিক্ষত। আমফান বিধ্বস্ত দ্বীপে নিউজ 18 বাংলা। যেদিকে চোখ যায় শুধু জল আর জল, চারপাশে নদী আর সমুদ্র, তারই মাঝে ছোট্ট একটি দ্বীপ ঘোড়ামারা। এখনো চারপাশ চুপচাপ থম মেরে রয়েছে। এখন দেখে কে বলবে কদিন আগে কি বয়ে গিয়েছে? আমফানের তাণ্ডবে জীবনের সব শব্দ এখন নীরব, দিনে দুপুরেও নিস্তব্ধতা। ধ্বংসলীলায় পরিণত হয়েছে এবং টালিগুলো উড়ে চলে গেছে, অনেক বাড়ি দুমড়ে মুচড়ে পড়ে গেছে। যে প্রাইমারি স্কুলগুলো ছিল ডাইনিং হলেরও বেশ কিছু ছাউনি যে ছিল টিনের এবং অ্যাজবেস্টাসের, সেগুলো কিন্তু উড়ে নষ্ট হয়ে গেছে। যেটা থেকেই মূল জীবিকা, সেই পান বাগানগুলো একদম শতকরা 100% নষ্ট হয়ে গেছে। এমনিতেই লকডাউনে জীবন ধাক্কা খেয়েছে, আর আমফান সব কেড়ে নিয়েছে। এখানকার ঘরে ঘরে অভাবের সংসার, তবু সংসার তো ছিল। কয়েক ঘন্টার ঝড়ে সব শেষ, ফুরনো ঘর, কুড়নো সংসার। জীবন এমনিতেই কঠিন, চোখের সামনে যেন অন্ধকার, তবু ঘরগুলোতে প্রতিদিন কত ছোট ছোট স্বপ্ন আলো জ্বালত, কত গল্প হতো, সব কিছু তছনছ। চারদিকে নদী সমুদ্র ঘিরে রেখেছে দক্ষিণ 24 পরগনার এই ঘোড়ামারা দ্বীপকে। পূর্ব দিকে কাকদ্বীপ, পশ্চিমে হুগলি, উত্তরে মুড়িগঙ্গা নদী আর দক্ষিণে বঙ্গোপসাগর। প্রতিবার ঝড় আসে, এই ছোট্ট দ্বীপে পাতা সংসারগুলো উড়ে যায়। নদী সাগর গিলে খায়, তলিয়ে যায় জমি জমা। জীবন বাঁচাতে তল্পিতল্পা নিয়ে একটু একটু করে পিছিয়ে যেতে হয়। এবারও আমফানের সময় যেতে হয়েছিল ত্রাণ শিবিরে, ফিরে এসে দেখতে হলো সব লন্ডভন্ড। ঝড়ে ব্যাপক হতে এই যে গাছ ভেঙে এই ঘরটা পড়ে গেছে, আর গোয়াল ঘরের দেওয়াল পরে একটা ছাগল মারা গেছে, বরজ পান বরজ আমাদের যেটা ইনকামের পথ, পান বরজও ভেঙে গেছে। অনেকে বলেন ব্রিটিশ আমলে কাকদ্বীপ থেকে এক সাহেব নৌকোয় তার ঘোড়াকে নিয়ে সরকারি কাজে দ্বীপে পৌঁছন। রাতে তাঁবুর বাইরে থাকা সেই ঘোড়া তুলে নিয়ে যায় বাঘে, সেই থেকেই নাকি দ্বীপের নাম ঘোড়ামারা। জীবন হাতে নিয়ে অনেকেই আর জীবন কাটাতে চান না, তাই ঘোড়ামারা দ্বীপে জনসংখ্যা কমে এখন মাত্র 1005। যারা আছেন তাদের সবকিছু কেড়ে নিয়েছে আমফান, তবুও তারা আছেন চোখের জল নিয়ে। নিজেরাই চোখের জল মুছছেন, ধ্বংসস্তূপের মধ্যে ফের ঘুরে দাঁড়াতে লড়ছেন। ছোট্ট দ্বীপ ও চুপচাপ, তারও বুকে আশার প্রতীক।